আসসালামু আলাইকুম। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লাস পৃষ্ঠা 4 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আলোচনা করব পরবর্তী পৃষ্ঠাগুলো থেকে। তো 4 পৃষ্ঠা শেষ করেছিলাম, তো পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ উচ্চকক্ষের আমরা পৃষ্ঠা 5 থেকে আলোচনা করছি। যারা বিগত ক্লাসটি দেখেননি বা আলোচনাটি শুনেননি, দয়া করে বিগত ক্লাসে আলোচনাটি শুনে আসবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো সংবিধান সংশোধনের ব্যাপারে বলা হয়েছে জুলাই সনদে। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। তবে প্রস্তাবনা সহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ তথা 8, 48, 56, 142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা অনুচ্ছেদ 58 ক 2 ক পরিচ্ছেদ 58 খ, 58 গ, 58 ঘ ও 58 অনুচ্ছেদে দ্বিতীয় পরিচ্ছেদ হিসেবে সংবিধানে যুক্ত হবে। তা সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। জুলাই সনদে বলা হয়েছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। পরবর্তীতে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তাহলে গণভোট ছাড়া কখনোই সংবিধানের কোনো অনুচ্ছেদ বা সংবিধানের কোনো নীতিমালা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না বা সংশোধন করা যাবে না গণভোট ছাড়া। 30টি রাজনৈতিক দল এই ব্যাপারে সংবিধান সংশোধনের এই ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছিল। আপনারা দেখেছেন বা জানেন। আচ্ছা, পরিশিষ্টের ক্রমিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্ন কক্ষের 2/3 এর সাথে একমত হয়েছে এই 30টি রাজনৈতিক দল। 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনের পক্ষে। উচ্চকক্ষের ক্ষমতা ও কর্মপরিধি নিয়ে তবে ভিন্ন মত আছে। উচ্চকক্ষের ক্ষমতা ও কর্মপরিধি নিয়ে দুটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। পরিশিষ্টের ক্রমিক উচ্চকক্ষের ক্ষমতা ও কর্মপরিধি নিয়ে ভিন্ন মত আছে, অর্থাৎ সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো এখতিয়ার উচ্চকক্ষের থাকবে না। বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এ মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা করতে পারবে। সংবিধান বিলুপ্তি। সংবিধান 4-এ সংবিধান বলা হয়েছে সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ সম্পর্কে। সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 7 ক এবং 7 খ বিলুপ্ত করা হবে।
সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদি অপরাধ এই সম্পর্কে 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। যেটা যা বলা হয়েছে এই ব্যাপারে 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 3টি রাজনৈতিক দল একমত নয়। আচ্ছা, পাঁচে বলা হয়েছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সম্পর্কে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ 150-2 সংশোধন করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী যেটি বলা হয়েছে সেই ব্যাপারে 23টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে 9টি রাজনৈতিক দল একমত হয়নি। 9। আচ্ছা, এই ছিল পৃষ্ঠা 5। এখন আমরা 6 পৃষ্ঠায় চলে যাব, পৃষ্ঠা 6 বা 6। আচ্ছা, 6-এ জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে জুলাই সনদে বলা হয়েছে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 141 ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে। জরুরি অবস্থানকালীন নাগরিকের দুটি অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে এমর্মে বিধান করা হবে যে অনুচ্ছেদ 47 ক এর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 35-এ বর্ণিত মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। জরুরি অবস্থা ঘোষণা এই ব্যাপারে যা বলা হলো এই ব্যাপারে যা বলা হয়েছে বলা হয়েছে 29টি রাজনৈতিক দল ও জোট এই ব্যাপারে একমত হয়েছে, তবে একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন আমরা জানবো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে জুলাই সনদে কি বলা হয়েছে। চলুন আমরা জেনে নিই মূলনীতিসমূহ সম্পর্কে কি বলা হয়েছে। যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতি উল্লেখ থাকবে। এ ব্যাপারে 24টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে 6টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট নেই। আচ্ছা, পরিশিষ্টের ক্রমিকত্ব উল্লেখিত 6টি রাজনৈতিক দল বিদ্যমান 4 মূলনীতি অপরিবর্তিত রেখে যুক্ত করার বিষয়ে একমত। সকল সম্প্রদায় সহাবস্থান ও মর্যাদা এই ব্যাপারে বলা হয়েছে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ এবং একটি বহুজাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা এই ব্যাপারে যা বলা হয়েছে সে বিষয়ে 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে 3টি রাজনৈতিক দল একমত নয়। পৃষ্ঠা 6 গেল, আমরা পৃষ্ঠা 7-এ যাচ্ছি। আচ্ছা, মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ সম্পর্কে জুলাই সনদে বলা হয়েছে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোর সুরক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।
নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে উল্লেখ করা হবে, যাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি বিধানাবলী পরিবর্তন করতে পারেন। তো এ ব্যাপারে 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে জুলাই সনদে যা বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে যা বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। যারা আলোচনাটি শুনছেন, তো আলোচনার মাঝে যদি কিছু বুঝতে সমস্যা হয় বা না বুঝেন, তাহলে সম্পূর্ণ আলোচনাটি শোনার চেষ্টা করবেন। সম্পূর্ণ আলোচনাটি শুনলে আশা করি বুঝতে পারবেন বা খুব সহজেই বুঝতে পারবেন, বুঝে ফেলবেন। সম্পূর্ণ হয়তো এখন আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে বা কোনো বুঝতে সমস্যা হতে পারে। সম্পূর্ণ আলোচনাটি যদি শুনেন তাহলে সেই কোশ্চেনগুলো আপনাদের থাকবে না। আশা করি সে আপনাদের যার যে প্রশ্নগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে বা আপনারা তখন শেষ পর্যন্ত শুনলে বা শেষ পর্যন্ত যদি আলোচনাটির সাথে থাকেন, তখন আপনাদের সেই প্রশ্নগুলো আর থাকবে না, আপনারা জেনে যাবেন। সম্পূর্ণ আলোচনাটি শোনার পর পরবর্তীতে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এই ছিল, চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। তো আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে জুলাই সনদে কী বলা হয়েছে বা রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো চলুন আমরা আবার শুরু করি। তো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 48(4) বর্ণিত যোগ্যতাসমূহ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না। তো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের যে যোগ্যতা সমূহ কথা বলা হয়েছে এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় যা বলা হয়েছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে যদি কেউ প্রার্থী হতে চায় তাহলে সে কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। কোনো রাজনৈতিক দলীয় কোনো পদে থাকতে পারবেন না এবং সরকারের কোনো পদে থাকতে পারবেন না। তো এই ছিল, তো এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে যা বলা হয়েছে এই ব্যাপারে 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে যা বলা হয়েছে জুলাই সনদে, রাষ্ট্রপতি ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানের অনুচ্ছেদ 48(3) সংশোধনী আনয়ন করা যাতে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা বিগত যে সংবিধান ছিল, বিগত সংবিধান আমরা কি দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতি যদি
কোনো কোনো পদে কাউকে নিয়োগ দিতেন, তাহলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হতো বা প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে থাকতো। তো এখানে বলা হয়েছে জুলাই সনদে যে রাষ্ট্রপতি বলা হয়েছে যাতে যে পরামর্শ বা বলা হয়েছে প্রধানমন্ত্রীর পরামর্শ সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারবেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো এখতিয়ার বা পরামর্শ নেওয়ার প্রয়োজন লাগবে না, বা এ ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো সুপারিশ করতে পারবে না। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, এই হচ্ছে তাদের রাষ্ট্রপতি চাইলেই যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি যাকে ভালো মনে করবেন বা রাষ্ট্রপতি যাকে যোগ্য মনে করবেন তাকে সংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত করতে পারবেন বা দিতে পারবেন। এই ছিল রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে। আর এই ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে 9টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট। পৃষ্ঠা 7 শেষ হলো, আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা 8-এ। চলুন। রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে সংবিধানে কি বলা হয়েছে, চলুন দেখি। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। এটা তো আমরা জানি যে বিগত যে সংবিধান ছিল সেই সংবিধানেও এই কথাগুলো বলা হয়েছিল। তো এখানেও দেখছি আমরা জুলাই সনদে এই কথাটি রাখা হয়েছে যে সংবিধানে রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসৎ আচরণ বা সংবিধান লঙ্ঘনের মতো যদি কোনো কাজ রাষ্ট্রপতির দ্বারা সংঘটিত হয়ে থাকে তাহলে তাকে অভিশংসন করা যেতে পারে বা তাকে অভিশংসন করা যাবে। আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি 2/3 সদস্যের ভোটে পাশ করার পর তা উচ্চকক্ষে প্রেরণ ও উচ্চকক্ষে শুনানির মাধ্যমে 2/3 সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ব্যাপারটি, এই রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, এই ব্যাপারে যা বলা হয়েছে, এ ব্যাপারে 29টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে, তবে 3টি রাজনৈতিক দল একমত হয়নি বা নয়, 3টি রাজনৈতিক দল একমত নয়। তো এবার চলুন আমরা রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন এ ব্যাপারে কি বলা হয়েছে আমরা দেখে নিই। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণক্রমে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট আইনে এরূপ বিধান রাখা হবে যে এরূপ কোনো আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। উক্ত কথাটি বা এই যা বলা হয়েছে এখানে, এটি আমরা যতটুকু জানি বা বিগত সংবিধানের মধ্যেও এইটি রাখা হয়েছিল, কথাটি বলা হয়েছিল বা আচ্ছা যাই হোক, এ ব্যাপারে যা বলা হয়েছে যে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। তো এই ছিল রাষ্ট্রপতির সম্পর্কে আমাদের যা বলা হয়েছে তা জানলাম, তা দেখলাম।
তো এখানে আমরা জানবো যে প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে চলুন আমরা জেনে নিই। তো শুরুতে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে বলা হয়েছে যে আমরা তো বিগত সংবিধানে যে প্রধানমন্ত্রী সম্পর্কে যা বলা হয়েছিল সেখানে উল্লেখ ছিল যে তখন তো ছিল না যে তখন আমরা জানতাম আমরা আমরা তখন ছিল যে প্রধানমন্ত্রী একজন ব্যক্তি বা যে কেউ একজন যতবার ইচ্ছে ততবারই প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন বা তত বছরই সে যতবার ইচ্ছা ততবারই থাকতে পারবেন বা থাকা যাবে এ ব্যাপারে সংবিধানে উল্লেখ করা এরকমটাই ছিল। তবে জুলাই সনদ 2025-এ বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সেই যেভাবে একের পর লং টাইম প্রধানমন্ত্রী পদে থাকতে পারতেন সেটা আর সম্ভব নয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন বা একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। একজন ব্যক্তি টানা সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধন করার কথা বলা হয়েছে বা সংশোধন করা হবে। আর এই ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সম্পর্কে বলা হয়েছে সংবিধানে এরূপ যুক্ত হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। আশা করি বুঝতে পেরেছেন। বলা হয়েছে যে আমরা জানতাম যে আগে কি ছিল, আগে ছিল যে যিনি সরকার প্রধান হবেন বা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি তার দলীয় পদেরও প্রধান ছিলেন। তো জুলাই সনদে যেটি উল্লেখ করা হয়েছে যে এখানে উল্লেখ করা হয়েছে যে সেটি আর সম্ভব না বা সেই কথাটি আর থাকছে না। এখন যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না বা দলীয় কোনো পদে অধিষ্ঠিত থাকবেন না বা থাকতে পারবেন না। তো এই প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার এই বিধানটি ব্যাপারে 26টি রাজনৈতিক দল একমত হয়েছে। তবে 4টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট এই ছিল। আমরা আচ্ছা এই পৃষ্ঠা নম্বর 8 পর্যন্ত আলোচনা করলাম। চলুন আমরা পরবর্তী পৃষ্ঠাটি আলোচনা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কি বলা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা হয়েছে সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান সংযুক্ত করা হবে। চলুন আমরা জেনে নেই যে সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান কোন বিধান সংযুক্ত করা হবে জেনে নেই। মেয়াদ কি বলা হয়েছে মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিন সংসদ, তো এটা অবশ্য বিগত সংবিধানেও ছিল। শেখ হাসিনার আমলের যে সংবিধান ছিল সেই সংবিধানেও এই একটি অনুচ্ছেদে এই কথাটি রাখা হয়েছিল বা বলা হয়েছিল। তো এই জুলাই সনদেও এই কথাটি উল্লেখ করা হয়েছে যে সংসদ যদি ভেঙে যায় কোনো কারণে, সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে নিচে আরেকটি বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ 58 খ
সংশোধনপূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার 15 দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। মেয়াদ অবসানের ক্ষেত্রে সংসদের মেয়াদ অবসান হওয়ার 30 দিন পূর্বে আইনসভার নিম্নকক্ষের স্পিকারের তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে, তাহলে সেসব দলের মধ্য থেকে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণে ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। মোট 5 সদস্য সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। কমিটির যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন। তো এই ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে যা বলা হয়েছে, আপনারা জানলেন, আমরা জানলাম। তো এই ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 4 তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আরও বলা হয়েছে, কমিটি গঠিত হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের নিকট হতে সংসদের অনুচ্ছেদ 58 এ বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করবে এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য এবং স্বতন্ত্র সংসদ সদস্য একজন মাত্র ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে। এই ব্যাপারে 28টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। 2টি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট। 9 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করলাম, বা 9ম পৃষ্ঠা পর্যন্ত আমরা জানলাম। চলুন পরবর্তী পৃষ্ঠা চলে যাই। পরবর্তী পৃষ্ঠাতে কি বলা হয়েছে, কি নিয়ে আলোচনা করা হয়েছে, চলুন আমরা জুলাই সনদের 10তম পৃষ্ঠা পড়ছি, বা আমরা দেখি জুলাই সনদে 10তম পৃষ্ঠায় কি বলা হয়েছে। যে রাজনৈতিক দলসমূহ 10ম পৃষ্ঠায় বলা হয়েছে যে রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম দাখিল করবে। কমিটি নিজ উদ্যোগেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য উপযুক্ত ব্যক্তির নাম অনুসন্ধান ও অন্তর্ভুক্ত করতে পারবে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ সবাই মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ ও স্বতন্ত্র সংসদ সদস্যের নিকট হতে প্রস্তাবিত নামসমূহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত। বাংলাদেশের যে সকল নাগরিক সংবিধানের অনুচ্ছেদ 58(7) অধীনে উপদেষ্টা হওয়ার যোগ্য, তাদের মধ্য হতে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। সাথে বলা হচ্ছে, বাছাই কমিটি গঠিত হওয়ার পরবর্তী 120 ঘন্টার মধ্যে এ পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য অনুচ্ছেদ 58 এ বর্ণিত শর্ত অনুসরণপূর্বক সংসদের সরকারি দল জোট 5 জন উপযুক্ত ব্যক্তির নাম
প্রস্তাব করবে এবং প্রধান বিরোধী দল জোট 5 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। এছাড়া সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল 2 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে, তাহলে সেসব দলের মধ্যে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণ ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে। উপযুক্ত প্রক্রিয়ায় প্রাপ্ত নামসমূহ স্পিকার জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করবেন। 8 উপযুক্ত দফা 7-এ বর্ণিত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী 48 ঘন্টার মধ্যে সরকারি দল বা জোটের প্রস্তাবিত 5 জন ব্যক্তির নামে তালিকা হতে প্রধান বিরোধী দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে। অনুরূপভাবে প্রধান বিরোধী দল প্রস্তাবিত 5 জন ব্যক্তির নামের তালিকা হতে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত মোট 2 জনের নামের তালিকা হতে সরাসরি সরকারি দল বা জোট। এই ছিল 10 নম্বর পর্যন্ত পৃষ্ঠা আমরা জানলাম। তো এখানে লাইনটি শেষ হয়নি, তো পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে যে লাইনটি শেষ করা হয়নি এখান থেকে একটু শুরু করে তারপর আমরা 11তম পৃষ্ঠাতে চলে যাব। ধন্যবাদ সকলকে। তো এই তো ছিল এ ব্যাপারে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা 10 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম, জানলাম, শিখলাম, পড়লাম। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর পরবর্তী ক্লাসটি যেন মিস না হয়ে যায় সেজন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ক্লাসটি শুরু হওয়ার সাথে সাথে বা ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে। নিচে রাখবো, রাখো, আমি দেখতে দেবো। হ্যাঁ, রাখো।